কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখছো আমার হাতে একটা কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। অটোতে এসে ধাক্কা মেরেছে বিশ্বকর্মা পুজোর দিন। বুঝতে পারছো আমার হাতের পরিস্থিতিটা কেমন, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুব ব্যথা, মারাত্মক ব্যথা। তো চলো, ওই নিয়েই চলছে জীবন। ব্যথা, কষ্ট, দুঃখ, আনন্দ সব কিছু নিয়ে। কিন্তু কষ্টটা হলে না বড্ড বাজে লাগে বলো। তো সেরকমই সোনামার কষ্ট দেখে কালকে আমার চোখ দিয়ে না জল বেরিয়ে গেছে। কি মুখটা মানে ইয়ে করে করে কাঁদছিল যখন রোহন ওকে বলছিল যে লেগেছে মা, ব্যথা লেগেছে মা, ব্যথা লেগেছে করে করে মাথা নাড়িয়ে নাড়িয়ে যখন কাঁদছিল না ওই টোটোর মধ্যে বসে, আমার এত কষ্ট লেগেছে তোমাদেরকে আমি কি বলবো, বিশ্বাস করো। তো চলো, সবার আগে এটা বলি যে এই রোহনকে আমি বলেছিলাম যে শোন আমার কানটা ফুটিয়ে দাও। যখন আমরা বকখালি থেকে ফিরছিলাম তখন ট্রেনেও আমার কাছে ছিল বসে, তখনই আমি রোহনকে বলি যে রোহন এখন ওর এই কানের লতিটা তো পাতলা আছে, এখনই ওর কানটা ফুটিয়ে দাও, পরে বড় হলে এটা মোটা হয় আর তার সাথে সাথে বোঝার মানে ক্ষমতাটাও হয়ে যায়। তো যে এটা করলে আমার লাগবে, এখনও ও কিন্তু কিছু বোঝে না, তো ছোটোতেই ফুটিয়ে দিলে ভালো হবে। তো যাই হোক, ও বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ফুটিয়ে দেবো। তারপরে ওর কানের দুলও আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো বললো আজকেই ফুটিয়ে দেবো, আজকে নেমে বাড়ি যাওয়ার সময় আজকেই ওর কানটা ফুটিয়ে দেবো। সাথে লিসান ছিল। তো যাই হোক, ট্রেনে আমরা এই গল্প করতে করতে আসছিলাম, বলছে আর একটু বড় হলে তারপর ওর নাকটাও ফুটিয়ে দেবো। তো এইসব কথা আমরা বলছিলাম। তো রোহন আমার কথাটা শুনে সেদিনকেই ওর নাকটা ফুটিয়ে দিয়েছে। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। দেখো মেয়ে তো, কানে তো একটা দুল পড়লে ভালো লাগবে না দেখতে? আর সোনামাকে তো যা করবে তাতেই ভালো লাগবে, যেটা করবে, যে রঙের ড্রেস পরুক সেটাতেই সুন্দর লাগে, যেরকম জুতো পরুক সেটাতেই ভালো লাগে, ঝুটকিটা যেরকমভাবেই রোহন বেঁধে দিক না কেন সবেতেই ওকে ভালো লাগে। তো সেরকমই কানটা ফুটো করে দিয়েছে। আর কান ফুটো করতে যাওয়ার সময় ও তো বেচারা জানেও না যে ওকে কী কষ্ট দিতে নিয়ে যাচ্ছে রোহন। আমার যে কী কষ্ট লাগছিল না তোমাদেরকে কি বলবো। সবারই ওখানে যতজন কমেন্ট করেছেন সবাই একই কথা বলেছে যে সোনামার কষ্ট দেখে সত্যি চোখে জল এসে গেছিলো। আর সোনামার তো এখন সব কিছু বোঝে, বলতে পারে না হয়তো, মুখের ভাষাটা ঠিক করে বলতে পারে না, কিন্তু যেটা বলে সেটা যদি একটু ভালো করে শোনা যায় তো মোটামুটি বোঝাও যাবে। তো সেরকমই সোনামাকে নিয়ে গেছে কান ফোটাতে, সাথে লিসান গেছে। আর লিসান আর ওর তো একসাথেই ফিরেছি আমরা। তো যাই হোক, পার্লারে নিয়ে গেছে। এবার পার্লারে গিয়ে বলছে তুমি কান ফোটাবে? ও তো খুব আনন্দের সাথে বলছে হ্যাঁ কান ফোটাবে। তারপর তো বসলো হচ্ছে ওর কান ফোটাতে। কানের মধ্যে তো একটা মাপের মতন করে নিতে হয়, একটা মানে কালার মানে পেন দিয়ে ওখানে একটা পয়েন্ট করে নিতে হয় যে ঠিক কোন জায়গাটায় দুলটা পড়া হবে। তখনও পর্যন্ত সে বেচারা জানে না যে এইরকম একটা কষ্ট তার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করো। এটা করতে করতে, এটা দেখতে দেখতে না আমার মনে পড়লো যখন আমি কান ফুটিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম। আর তখন না ছুঁচ দিয়ে ফুটিয়েছিল, ওরকম গান ফান কিছু ছিল না। আর পার্লার, এ তো পার্লার মাল্লারও ছিল না, এরকম জানতামও না। আর কানটায় এরকম লতি টেনে ধরে ছুঁচ দিয়ে ফুটিয়ে দিয়েছিল। ছুঁচ সুতো যেরকম সেলাই করে ওরকম ছুঁচ এদিক দিয়ে ওদিকে বার করে সুতোতে গিট মেরে দিয়েছিল। দুই কানে দুটো সুতো বাঁধা ছিল যখন আমরা ফার্স্ট করলাম। আমার মনে আছে সেটা, কিন্তু অনেক ছোট তখন। তো তারপরে আমার মেয়েদের যখন কান ফোটালাম তখন আমি ডাক্তারের কাছে গিয়েই করেছিলাম। আর ছোটো মেয়েটা বোধহয় পার্লারে করেছিলাম না, দুজনকেই মনে হয় ডাক্তারের কাছেই করিয়েছিলাম, আমার ঠিক মনে নেই। ডাক্তাররাও ওই এক ধরনের পিন দিয়েই করে না কি হোক, যাই হোক ওরাও বোধহয় গান দিয়ে করে, যা হোক আমার ওটা মনে নেই। কিন্তু ওই ছুঁচ সুতো দিয়ে সেলাই করার মতন এখন আর ওসব করে না। তো আমারটা তো আবার এই কানটায় তো দুটো ফুটো আছে। একটা হচ্ছে শিরার ওপর পড়ে গেছিলো প্রথম ফুটোটা, তারপরে আবার এইখানে আরেকটা ফুটো পড়ে। বুঝতেই পারছো কীরকম লেগেছিল আমার। তো সেটা তো ছোটোবেলার কথা। এইবার বড় হয়ে নাক ফোটাতে হবে। এইবার নাক তো আমি কিছুতেই ফোটাবো না। তারপরে এই নাক ফোটানো, বাবা গো সে যে কী কষ্ট, আমি কি বলবো। আমি না শুধু গানটা নিয়ে, আমি এটা পার্লার থেকে ফুটিয়েছিলাম, শুধু যখনই ও গানটার সাথে করে নিয়ে আসছে আমি না 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 দাঁড়াও একটু করে, দাঁড়াও একটু করে, ও বাবা করো না নাক ফোটাবো না। এই করতে 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 আমার বরই এটা বেশি আগ্রহ ছিল, নাক ফোটানোটা। নাক ফোটাও। তো আমি নাকটা এরকম এই যে ফোটানোর পর না আমি একটা রিং পরতাম, ছোট্ট একটা রিং এরকম নাকের সাথে লাগানো, ওই রিংটা পরতাম আমি বিয়ের আগে। তারপর তো বিয়ের পর তো এই এই পাথর দেওয়া, আমার অনেক নাকছবি, নানান ধরনের নাকছবি কিনতাম আমি। তো পাথর বসানো, শুধু মুসুর ডালের মতন ফুল এরকম নানান ধরনের ছোট্ট সাদা এডি পাথর দিয়ে। এখন এটা তো হচ্ছে আমার ডায়মন্ড। তো এটা আর আমি খুলবো না, মরা অবধি এটাই থাকবে। মরার সময় যে খুলে নেবে, আমার আর সেটা নিয়ে মাথা ব্যথা থাকবে না তখন। ব্যাস এই। তো
আমার যখন নাকটা ফোটানো হয়ে গেল, আমি না শুধু এরকম করে ধরে বসে আছি যে ভগবান কি যন্ত্রণা। তবে কি বলতো, গান দিয়ে ফোটালে পরে যন্ত্রণাটা বেশিক্ষণ থাকে না, একটা সেকেন্ডের মধ্যে একটা পিঁপড়ে কামড়ানোর মতো একটা ব্যথা হয়। কিন্তু বুঝে যাওয়া, যারা বোঝে যে এইবার আমাকে এরকম একটা ফোটাবে, তখন কিন্তু যন্ত্রণাটা বেশি হয়। কারণ সোনামার যখন এই কানটা ফোটালো, ফার্স্ট কানটা, তখন কিন্তু সোনামা জানে না, বোঝেই না, ব্যাপারটাই জানে না যে কি জিনিস। সব বাচ্চার ক্ষেত্রেই তাই হয়, প্রথমটা যখন ফোটায় তখন ওরা বোঝে না, যেই ফোটানোটা হয়ে যায় যে কাঁদে, পরেরটা আর কিছুতেই ফোটাতে দিতে চায় না। আমার মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিছুতেই আর পরেরটা ফোটাতে পারছি না, কত কিছু এটা দিই ওটা দিই সেটা দিই। আমাদের আবার নিয়ম আছে যে 5 বছর না হলে পরে আমাদের বাচ্চাদের কান ফোটানো যায় না। তো আমার তো 5 বছরের আগেই ফোটানো হয়ে গেছিলো আমার কান। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে 5 বছর না হলে ফোটানো যাবে না। তো সেই জন্য 5 বছর অবধি ওয়েট করতে হয়েছিল, 5 বছরের পর ফোটানো হয়েছিল, আমার মনে আছে এটা। কিন্তু তখন তো একটু বোধ বুদ্ধি হয়ে যায় মোটামুটি একটা 5 বছরের বাচ্চা, তো সেই রকমভাবেই ওদের ফোটানো হয়েছিল। তো আরও অনেকের আমি দেখেছি অনেক ছোট থাকতে থাকতেই কানটা ফুটিয়ে দেয়, একদম ছোট তখন, মানে ধরো কোলে নিয়ে ঘুরছে বা সবে হাঁটতে শিখেছে, তখনও দেখি কানে ছোট ছোট দুটো রিং পরানো আছে বা দুল পরানো আছে। ভালো লাগে ওই সময় করে দিলে, ওরা বোঝে না তো, ওই সময় করে দেওয়াটাই ঠিক। তো যাই হোক, ওই অবস্থা। আমার তো নাক থেকে যে একটা ফোঁটা রক্ত এরকম গড়িয়ে এসেছে, আমি ভাবছি গেল আমার, আর এই রক্ত আর বন্ধ হবে না বোধহয়, এই নাক ফোটালাম কেন, নাক ফুটিয়ে আমার গেল শেষ। দেখি এক ফোঁটা, জাস্ট এক ফোঁটা মতন একটু রক্ত গড়িয়ে এসেছিল, ব্যাস ওইটুকুনি। মানে একটা দেখো, একটা জিনিস ফুটলো, তারপর তো সামান্য হলেও একটুখানি হলেও রক্ত বেরোবে, তাই না? ওইটুকুনি, আর হয়নি। তবে রোহনকে বলবো যে রোহন, তুমি ওইখানে না গরম, মানে বোরোলিনটা গরম করে, যে লিকুইড হয়ে যাবে তো, ওইটা ভালো করে কানের দুটো পাশে একদম ভালো করে লাগিয়ে দেবে, তাহলে কিন্তু ওর ওই ব্যথাটা বা পাকবে না। আর কোনো টক জিনিস ওকে খেতে দেবে না, কোনো টক জিনিস, ওই যে ছাদে গিয়ে আমরা তুলে খেয়ে নিচ্ছে বা লেবু খাচ্ছে বা কোনো কিছু, মৌসুমি লেবু পর্যন্তও দেবে না, কোনো কিছুই ওকে দেবে না এখন, কলা এগুলো কিছুই দেবে না খেতে। আপেল টাপেল খাক তাও ভালো, কিন্তু ওই টক জাতীয় কোনো ফল ওকে এখন খাওয়াবে না, খেলেই কিন্তু ওর কান পেকে যাবে। আর পাকা মানে বুঝতেই পারছো, কানে ঘা হবে, রস পড়বে, ব্যথা হবে, চুলকাবে, নানান রকম হবে, তখন এই দুল পড়াটাও বন্ধ হয়ে যাবে, তখন ওটা খুলে দিতে হয়। এরকম অনেক বাচ্চাকে দেখেছি, কানে পড়ার পর কানে পেকে গেল, পুঁজ রক্ত হয়ে গেল, তখন সেই কানের দুলটা কিন্তু খুলে ফেলতে হয়, ওটাকে মানে তারপর ট্রিটমেন্ট শুরু করতে হয় ওই ঘা পচার। তো সেই জন্য বলছি যে তুমি ওকে একটু ওই বোরোলিন গরম করে করে লাগাবে। অনেকে আবার না, মানে রান্না যে হয়, রান্না করার সময় একটু ঝোল, রান্না করার যে ঝোলটা হয়, যে মশলা টশলা দিয়ে ঝোলটা হয়, ওইটা তুলে নাকি কানে লাগিয়ে দেয়, তাহলে নাকি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। যদিও আমি এটা করিনি, আমি এখানে ইউটিউবেই অনেকের কাছ থেকে শুনেছি, দেখেছি যে ওইটা লাগিয়ে দিলে নাকি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি সেটা বলবো না তোমাকে করতে, তুমি শুধু বোরোলিন গরম করে করে দুটো দিকে কানের দুপাশে ভালো করে করে লাগিয়ে দেবে, তাহলে ওর তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, ব্যথাটাও কমবে, শুকিয়েও যাবে। তো যাই হোক, দুটো কানেই পরানো হয়ে গেছে। দ্বিতীয় কানেরটা আর রোহন দেখায়নি, কারণ ওকে অনেক ধরে বেঁধে করতে হয়েছে, তারপর ও খুব কান্নাকাটি করেছে, ভগবান করেছে তুমি দেখাওনি, ভালো করেছো বাবা। ওর ওই কান্না, ওর ওই কষ্ট মুখটা আমরা কেউ দেখতে পারতাম না, তাই না বলো বন্ধুরা? সত্যি করে ওর যখন প্রথমবার দেওয়ার পর যে ও কাঁদছিল না রোহনের বুকের মধ্যে শুয়ে শুয়ে, আমার এত কষ্ট লাগছিল, আমার তো মনে হচ্ছিল রোহনও মনে হয় চোখ দিয়ে রোহনেরও জল বেরিয়ে গেছে। রোহন সমানেই বলছিল যে আমি সহ্য করতে পারবো না বাবা, আমি দেখতে পারবো না বাবা, আমি ওইদিকে চলে যাই, আমি এদিকে চলে যাই। কিন্তু ও রোহন ছাড়া ওখানে ও থাকতোও না, অন্য কারোর কাছে বসে ওটা হতোও না। তো যাই হোক, রোহনও এটা আমার কথা শুনে যে করেছে, তার জন্য রোহনকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানালাম। ভালো কাজটা করলে পরে না দেখবে ভালো লাগে, মনটাও ভালো লাগে। এই যে মেয়েটার কানটা ফোটানো হয়ে গেল, এটা তো সারা জীবনের জন্য হয়ে গেল, তাই না? তো যাই হোক, খুব ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে গিয়ে তার কেনাকাটা করতে যাওয়ার ভিডিওটা, এটা আমি আগের ভিডিওটা নিয়ে বললাম যে কান ফোটানোটা নিয়ে। আর আরেকটা ভিডিও আগে দেখেছি, সেটা নিয়েও আমার ভিডিও করা হয়নি, আমি ব্যস্ত ছিলাম একটু। তো ঝাড়গ্রাম গেছিলাম, কালকে সারাদিন বাড়ি ছিলাম না, ভিডিও করতে পারিনি। তো সেই জন্য ওই ভিডিওটা নিয়েও একটু কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো সেটা হচ্ছে যে সোনামা গেছিলো শপিং করতে, আমরা যেদিনকে গেলাম তার আগেই হচ্ছে ও শপিং করতে গেছিলো, জামা কাপড়গুলো সেইগুলোই নিয়ে গেছিলো। তো শপিং করতে গিয়ে ওই যে বাইরে বসে থাকা ভদ্রমহিলার মেয়ে ছেলে, এদেরকে যে ও মানে সাহায্য করলো, সেই সময়ও যেখানে সে বাচ্চাটাকে নিয়ে বেড়াতে যাচ্ছে, তার সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে এসছে জামা কাপড় কিনতে, পুজোর না, এই ঘুরতে যাওয়ার জন্য, সেখানে সে সেই ছেলেটার পছন্দ মতো জামা কাপড়টা কিনে দিল। প্যান্ট আর জামা মিলিয়ে প্রায় 1100-1200 টাকার জিনিস।
সোনামার জিনিস কিন্তু তখন অলরেডি ওর 2 ব্যাগ কেনা হয়ে গেছে। তো তারপর যখন সে বেরোতে এসে দেখছে ওই রকম, ছেলেটা বলছে আমার পুজোর জামা কাপড় হয়নি, আমাকে একটা কিনে দেবে। তো রোহন তাকে নিয়ে গিয়ে আবার ওর ভেতরে, মলের ভেতর ঢুকে গিয়ে আবার যে সুন্দর তার পছন্দ মতো জামা আর প্যান্ট কিনে দিয়েছে। এটা কজন মানুষ করে বলো তো? সামান্য বাইরে বসে থাকলে যদি হাত পাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা, সেটাও ইগনোর করে আমরা অনেক সময় চলে যাই, তাই না? 10টা টাকা দিলে তো সে একটুখানি কিছু কিনে খেতে পারে, ওরকম 10 টাকা কত কিছুতেই কিন্তু আমরা প্রত্যেকে নষ্ট করে ফেলি। তো সেটা যদি একটা বাচ্চার হাতে দেওয়া যায়, সে কিন্তু ভীষণ খুশি হয়। সামান্য 10 টাকা দিলেও, 5 টাকা দিলেও কিন্তু তারা খুব খুশি হয়। কিন্তু দেখো রোহন এখানে কত সুন্দরভাবে ওই বাচ্চাটাকে মলের মধ্যে নিয়ে গিয়ে তার পছন্দ করার জিনিস, তার পছন্দের জামা প্যান্ট কিনে দিল। এটা যে কতটা বড় মন থাকলে করতে পারা যায়, সেটা রোহন কিন্তু দেখিয়ে দিয়েছে। সত্যি রোহন, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ করি। তুমি অনেক বড় মনের মানুষ হও, আর তোমার মতন যেন সুন্দর করে সোনামাও ঠিক সেই রকম মনের মানুষ হয়। অনেক টাকা পয়সা থাকলেই যে মানুষের মন ভালো হবে তা কিন্তু নয়। সামান্য কিছু থাকলেও মানুষের মনটা যদি বড় হয় না, সেটাই হচ্ছে আসল। মানুষের ব্যবহার, পরিচয় এটাতেই পাওয়া যায়, ব্যবহারেই তার পরিচয় পাওয়া যায় যে সেই মানুষটা কেমন, তাই না? তো সেখান থেকে মানুষের যে মুখের ভাষা, আমি বিশাল শিক্ষিত কিন্তু আমার মুখের ভাষা জঘন্য, তাহলে তাকে কি মানুষ বলা যায়? তাকে কি একটা সভ্য শিক্ষিত মানুষ বলা যাবে? কখনো যাবে না। তো সেই রকমই তুমি যে এত সুন্দর করে ওই বাচ্চাটাকে কিনে দিলে না, সত্যিই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমার যে একটা বড় মন আছে, সেটা এটার পরিচয়। তো ভালোভাবে থাকো, সুন্দর করে মেয়েটাকে বড় করো। মেয়েটা কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে, ভীষণ ভালো মেয়ে, আর খুব বুদ্ধিমতী মেয়ে, আর তোমাকে প্রচণ্ড ভালোবাসে। রোহনকে যা ভালোবাসে না সোনামা, তোমরা ভাবতেও পারবে না। রোহন তো বাসেই, কিন্তু সোনামা যে রোহনকে ছাড়া একটা পাও চলতে পারে না, সেটা আমি গিয়ে খুব ভালো করে বুঝেছি। সারাটা দিন তো ওর সাথে থাকলাম, 24টা ঘন্টা, তাতে আমি বুঝলাম যে রোহনকে ওর চোখের পাশে না দেখতে পেলেই ওর হয়। আমার সাথে সাথে যখন আমরা বকখালি গেলাম, তখন হোটেলে যখন ঢুকছি, ও কিন্তু আমার সাথে সাথেই ঢুকছিল। সব ভিডিও তো তোলা যায়নি, আর সব কথা হয়তো বলাও হয়নি। তো ও আমার হাত ধরেই কিন্তু আমরা হোটেলের ঘরের দিকে ঢুকছিলাম, আর রোহন তখন ওই খাতায় সব সই টই করা এইসবগুলো করছিল। ঠিক সেই মুহূর্তে ওর হঠাৎ করে খেয়াল করে, পাপা 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 কই, পাপা কই করতে করতে ব্যাস আর সে ঢুকবে না ঘরের মধ্যে। আবার তাকে আমাকে ব্যাক করে কিন্তু সেই ওইখানটায় নিয়ে যেতে হয়েছে, যেখানে টিগনেচারগুলো করা হচ্ছিল। মানে পাপাকেও দেখতে পাচ্ছে না, ও দিব্যি আমার সাথে হেঁটে হেঁটে কিন্তু ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ে যে না, আশেপাশে তো পাপা নাই, ও পাপা থাকুক তোমার হাত ধরে ধরে ও হাঁটবে, কিন্তু ওর পাপা নেই, তোমার হাত ধরে হাঁটবে খানিকক্ষণ, যেই মনে পড়ে যাবে ওর পাপা নেই, আশেপাশে দেখতে পাচ্ছে না, ব্যাস ও শুরু করে দেবে খোঁজাখুঁজি, দৌড়াদৌড়ি। এত ভালোবাসে রোহনকে। আসলে রোহনই ওর সব, পৃথিবীটাই রোহন, আর সেই রোহনেরও পৃথিবীটা হচ্ছে সোনামা। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি কখনো রোহন সুন্দর করে একটা মেয়েকে বিয়ে করে, সেই মেয়েটার মনটা যেন সব থেকে সুন্দর হয়, সে যেন কখনো সোনামাকে বাদ দিয়ে রোহনকে পেতে না চায়, তাহলেই খুব খারাপ জিনিসটা হবে। আমার মনে হয় না সেই মেয়েকে রোহন কখনো স্বীকার করে নেবে বউ বলে। আগে সোনামা, তারপর তুমি। নিশ্চয়ই তোমাকেও আমি ভালোবাসবো, তোমার যাবতীয় সমস্ত কিছুই আমি করব, কিন্তু তুমি যদি সোনামাকে না দেখো, তাহলে সেই ভালোবাসাটা শেষ। এটা কিন্তু আমি বুঝে গেছি রোহনের কথাবার্তা শুনে। একদম অনেক কথা, অনেক গল্প হয়েছে, সব তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, করবোও না। অনেক পার্সোনাল কথা, অনেক দুঃখ, ভালোবাসা, রাগ, অনুভব সব কিছুই আমরা গল্প করেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এইটুকুনি মনে হচ্ছে রোহন সত্যি করে সোনামাকে ভীষণ ভালোবাসে, আর সোনামা তো বাসেই। আর সেখান থেকে রোহন যদি কখনো বিয়ে করে, হয়তো করবে, কেন করবে না, ছেলের ভবিষ্যৎ তো আছে। মেয়েটা যখন বড় হয়ে যাবে, মেয়েটা যখন স্কুল কলেজে পড়বে, তখন তো রোহন একাই হয়ে যাবে না, আর তারপরে রোহনের বয়স হবে, তাকেও দেখাশোনা করার একটা মানুষ চাই। তার সাথে সাথে হচ্ছে মেয়েটাও বড় হবে, মেয়েটার জন্যও তার একটা মা দরকার পড়বে। তো সেই জন্য যদি কখনো রোহন সুন্দর করে একটা বিয়ে করে, তো আমি তো বলবো করা উচিত, কারণ সব কিছু মিলিয়েই কিন্তু একটা মেয়ের ওদের জীবনে খুব দরকার। কিন্তু সেই মেয়েটাকে হতে হবে খুব ভালো মন মানসিকতা। এটুকুনি আমি বলবো সবসময়, যে রোহনকে মানে আলাদা করে দেবে বাচ্চাটা থেকে, সেই মেয়ে যেন বাবা রোহনের জীবনে না আসে, তার থেকে রোহন বিয়ে না করুক। আমার কথাটা তোমরা সহমত কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে যে দিদি তুমি ঠিক বলেছো। এমন মেয়ে আসুক যে রোহনের সাথে সাথে আগে সোনামাকে ভালোবাসবে, তবেই রোহন শান্তি করে সেই মেয়েটির সাথে সংসার করতে পারবে, আর আমাদের সোনামাও একটা মা পাবে, তাই না? কারণ একটা মেয়ে তো বড় হচ্ছে, অনেক কিছুই সে বাবার সাথে শেয়ার করতে পারবে না, সেখানে তার মাকে খুব প্রয়োজন। তো সেই সময়টার জন্য যদি সব রোহন ভাবনা চিন্তা করে, রোহন যদিও বলেছে করবে না, কিন্তু যদি করে কখনো, কিন্তু সেই মেয়েটা যেন ভালো মন মানসিকতার হয়, নাহলে রোহনের সংসারটা পুরো ছাড়খাড় হয়ে যাবে, মেয়েটাও শান্তি পাবে না আর রোহনও পাবে না।
তো তার থেকে আমি বলবো বিয়ে না করা ভালো। আর বিয়ে করলে এমন মেয়েকে করবে, আগে সোনামা তারপর সব কিছু, এটা বলে ভেবে চিনতে তারপর সেই মেয়েকে ঘরে নিয়ে আসবে। তোমরা বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা। আর সোনামার জন্য অনেক 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 ভালোবাসা। কষ্ট পেও না সোনামা, ঠিক হয়ে যাবে। আমরা সবাই ফুটিয়েছি, দেখো কান, আমাদেরও এরকম ব্যথা লেগেছে। তো তুমি একটু বোরোলিন গরম করে ওর কানে রোজ লাগাবে, 2 বার 3 বার 4 বার করে করে চান করবে, তারপর লাগিয়ে দেবে। বেশি জল লাগানোর চেষ্টা করো না, চান করানোর সময় একটু হাত দিয়ে চেপে ওকে চানটা করিয়ে দিও। তো চলো, এটুকুনি বললাম, ভালো লাগলে শুনো। চলো, টাটা।